জানেন মিস্টার পলিটিশিয়ান, প্রিন্সেস ডায়নার একটা উক্তি ছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সে ব্যতীত পৃথিবীর সকলে আমাকে ভালোবেসেছিল। কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীত, কেন জানেন? কেন? কারণ আমি যাকে ভালোবেসেছিলাম সে পৃথিবীর সমস্ত ভালোবাসা কুড়িয়ে এনে আমাকে দিয়েছিল। সমগ্র ভালোবাসা সঞ্চয় করে শুধু আমাকেই নিজের করেছিল। আই লাভ ইউ বউ। বরাবরের ন্যায় আজও কলের প্রথমেই অপর প্রান্তের মানবটিকে হ্যালোর পরিবর্তে আই লাভ ইউ বলল নাহিয়ান। এটা উপস্থিত সকলের কাছে স্বাভাবিক হলেও বড্ড অস্বাভাবিক ঠেকল তিহুর কাছে। নাহিয়ান ফোনটা কানে চেপে বেরিয়ে গেল বিমানের লাউঞ্জ থেকে। বিদেশের মাটিতে দীর্ঘ নির্বাসন আর জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া একের পর এক কালবৈশাখের ঝড়, সবটা যেন আজ এক নিমেষে ফিকে হয়ে আসছে। নীল আর তিহুর জীবনে যে অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল তা কাটিয়ে আজ তারা পরম শান্তিতে বাংলাদেশ ফিরছে। প্রিয় মাতৃভূমির মাটির সোদা গন্ধ নেওয়ার জন্য ছটফট করছে মনটা। আর তাদের এই প্রত্যাবর্তনে মিছিলে বড় সারথি হয়ে আছে নাহিয়ান। বহুদিনের কর্মব্যস্ততা আর ছোটাছুটি থেকে এক দীর্ঘ ছুটি দিয়েছে সে। বিমানের লাউঞ্জে অপেক্ষমান ছিল তারা সকলেই। হুট করে একটা ফোন আসে, নাহিয়ান তৎক্ষণাৎ হ্যালোর পরিবর্তে এমনটা বলেই বেরিয়ে গেছে। তিহু চমকে নীলের দিকে চেয়ে বলল, নাহিয়ান ভাইয়া এমন করলো কেন? নীল এক ঝলক তাকালো মাত্র প্রস্থান করা নাহিয়ানের দিকে, মৃদু হেসে বলল, হি ইজ লাইক দ্যাট। বউ কল দিলে দিন দুনিয়ার হুঁশ থাকে না ওর। তাহলে ঠিক আছে, সবাইকে আপনার মতো নাকি? হ্যাঁ, যে সারা দিন নিজের পার্টি অফিস নিয়ে পড়ে থাকবে। নীল মুহূর্তে বেকুব সাজলো তিহুর এমন কথায়, বোকা কণ্ঠে বলল, মানে? মানে আমার মাথা সরুন এখন। তিহু সামান্য সরে যেতে নিতেই নীল তাকে এক ছটকায় নিজের বক্ষদেশ বরাবর এনে তার চুলগুলো কানের পিছে গুজে দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে পড়ল, রেগে কত দূর যাবেন ম্যাডাম? আপনার শেষ গন্তব্য তো এই রাগী গম্ভীর আর বদমেজাজি পুরুষটার বক্ষদেশ, তাই না? তিহু মেকি রাগ দেখালো। পরক্ষণে অনুভব করলো আশেপাশের সকলে এখন তাদের দিকেই তাকিয়ে আছে। তৎক্ষণাৎ সে মুখ লুকালো নীলের প্রশস্ত বক্ষদেশে। নীল সামান্য মৃদু হাসতেই তিহু তার বুকের বাপাশে আলতো আঘাত করে বলল, নির্লজ্জ নেতা। লাউঞ্জ থেকে ঘোষণা আসতেই নীল আর তিহু উঠে দাঁড়ালো। নাহিয়ান ততক্ষণে তার বউয়ের শিশিরের সাথে প্রেমময় আলাপ সেরে ফিরে এসেছে। চোখে মুখে এক চিলতে দুষ্টমি হাসি। এদিকে তিহুর মনের ভেতর তখন রীতিমতো তবলার দাড়ি পড়ছে। এর আগে যখন এই দেশে এসেছিল তখন তো সে ছিল চেতনাহীন, বলা চলে জীবন্ত পুতুলের ন্যায়। প্রাইভেট জেটের সেই সফরের কোনো স্মৃতি তার মস্তিষ্কে ধরা নেই। তাই আজই প্রথম সজ্ঞানে বিশাল এক যান্ত্রিক পাখির পেটে চড়তে যাচ্ছে। বিমানের ভেতরে ঢুকে তিহুর চোখ ছানা বড়া। চারিদিকে ঝকঝকে তকতকে ভাব আর এয়ার হোস্টের কৃত্রিম হাসিতে সে যেন আরো বেশি জড়সড় হয়ে গেল। নীলের অবস্থা বুঝতে পেরে আলতো করে তিহুর কাঁধে হাত রাখলো। ভয় পাচ্ছ? কই না তো, ভয় পাবো কেন? যদিও মুখে সে সাহসের পরিচয় দিচ্ছিল, কিন্তু সিটে বসার পর যখন বেল্ট বাঁধার সময় এলো তখন তার হাত দুটো কাঁপছিল স্পষ্ট। নীল নিজের বেল্ট বেঁধে তিহুর দিকে ঝুঁকে এলো। তীব্র প্রেমময় স্পর্শে সে তিহুর বেল্টটা ঠিক করে দিতে দিতে চোখে চোখ রাখল। তিহু সেই গভীর চাহনিতে নিজেকে একটু সামলে নিল ঠিকই, কিন্তু হৃদয়ে প্রবাহমান উদ্বেগ আর আশঙ্কা দমাতে পারল না কিছুতে। ইঞ্জিন যখন গর্জন করে উঠল, তিহু শক্ত করে সিটের হাতলটা চেপে ধরল। বিমানটা যখন রানওয়ে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করলো, তিহুর মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝি গলা দিয়ে বেরিয়ে আসবে। ঠিক যে মুহূর্তে চাকা মাটি ছাড়লো আর শরীরটা অভিকর্ষের বিপরীতে সিটের সাথে লেপ্টে গেল, তিহু আর সহ্য করতে পারল না। সব লোক দেখানোর সাহসিকতা ছেড়ে ফেলে পাশে থাকা নীলের শক্ত হাতটা খপ করে চেপে ধরল সে। নিজের নখগুলো নীলের হাতের ওপর বসিয়ে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। নীল ব্যথার বদলে এক অদ্ভুত তৃপ্তি পেল। সে তিহুর আঙুলের ভাঁজে নিজের আঙুল গলিয়ে দিয়ে হাতের ওপর একটা ভরসার চাপ দিল। তিহুর কানের কাছে মুখ নিয়ে শান্ত স্বরে বলল, তাকাও নূর, দেখো পৃথিবীটা কত সুন্দর লাগছে। তিহু মিটিমিটি চোখে তাকাতেই দেখল জানালার ওপাশে মেঘের দল লুকোচুরি খেলছে। নীল আকাশ আর তুলোর মতো মেঘের গালিচা দেখে সে তার ভয় মুহূর্তেই ভুলে গেল। নীলের হাতের মুঠোয় নিজের হাতটা রেখে তিহু ভাবল, এই আকাশ ছোঁয়া উচ্চতা আর জীবনের গভীর খাত যেখানে এসে থাকুক না কেন, এই হাতটা পাশে থাকলে বোধহয় মহাকাশ জয় করাও কঠিন কিছু নয়। নীল ফিসফিসিয়ে বলল, কি, এখনো ভয় পাচ্ছেন ম্যাডাম?
আপনি পাশে থাকলে আর আপনার হাতটা এভাবে আমাকে আঁকড়ে রাখলে শুধু আকাশটা কেন, গোটা জীবনটা আমি নির্ভয়ে পাড়ি দিতে পারবো মিস্টার পলিটিশিয়ান। শত বাধা বিপত্তি পেরিয়ে তিহু আজ নিজের বাড়ির আঙ্গিনায় পা রেখেছে। পরিচিত সুবাসে তিহু চোখ ভিজে এলো কানায় কানায়। বাড়ির গেটের সামনে পৌঁছাতেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। তার প্রত্যাবর্তনের খবরটা আগেই পৌঁছে গিয়েছিল, তাই পুরো পরিবার যেন গেটের মুখে চাতক পাখির মতো চেয়ে আছে। গাড়ি থামতেই তিহু দরজা খুলে একরকম দৌড়ে বেরিয়ে এলো। সামনেই দাঁড়িয়েছিলেন ওর মা। তিহুকে দেখা মাত্রই তিনি হাহাকার করে জড়িয়ে ধরলেন নিজের বুকের পাঁজরে। সে চিরচেনা মামা গন্ধ, সে আঁচলের রোম। তিহু যেন এতদিনে প্রাণ ফিরে পেল। মায়ের কান্নায় ভিজে একাকার তিহুর কাঁধ। পেছনে দাঁড়িয়ে থাকা বাবার চোখের কোণেও তখন নোনা জল চিকচিক করছে। তিনি এগিয়ে এসে মেয়েকে কক্ষে আগালেন। তোর খুব কষ্ট হচ্ছে রে মা, তাই না? তিহু মাথা নেড়ে বাবার বুকে মুখ লুকালো। নিহাল হক কোথা থেকে ছুটতে আসলেন। বলা বাহুল্য, তিহু বাড়ির বড় মেয়ে হওয়ায় সবার আদরের একটা বড় অংশই ছোটবেলা থেকে সে পেয়েছে। তাই সকলেই তার উপর এক অন্যরকম টান কাজ করে। নিহাল হক ভাইয়ের থেকে এক প্রকার ভাতিজিকে ছাড়িয়ে নিজের বক্ষে আগলে বললেন, খুব কষ্ট হয়েছে তাই না রে মা? দেখ আমি কি দুর্বল, ঠিক কতটা দুর্বল আমি যে নিজের মেয়ের সুরক্ষাও দিতে পারিনি। এভাবে বলবেন না চাচু, আপনারাই তো আমার সব, তাই না? আপনারাই তো আমাকে এতকাল আমাকে আগলে রেখেছেন। নিহাল হকের চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। কি অদ্ভুত পারিবারিক বন্ধনগুলো! যে মানুষটার মানুষকে খুন করতেও হাত কাঁপে না, তিনি আজ হারিয়ে যাওয়া ভাতিজিকে খুঁজে পেয়ে পাগলের ন্যায় কান্না করছেন। তিহুর প্রত্যেকটা ফুফি তিহুকে মূল্যবান রত্নের ন্যায় আগলে রেখেছেন। তিহু দাদা দাদি এতদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন। প্রিয় পুতুলের প্রত্যাবর্তনে আজ যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছে তাদের মাঝে। নুরুজ্জামান হক আর আফরোজা আনম তিহুকে বুকে জড়ালেন। সে এক অদ্ভুত মুগ্ধ দৃশ্য। বৃদ্ধ দাদির প্রকম্পিত হাত দুটো যখন তিহুর মুখটা আগলে ধরল, মনে হলো যেন বহু বছর পর কোনো এক তৃষ্ণার্ত মরুভূমি এক পশলা বৃষ্টির দেখা পেয়েছে। দাদি আফরোজা আনম হাউ মাউ করে কেঁদে উঠলেন। নবকুড়িগুলো ছুটে এসে জড়িয়ে নিল তিহুকে। সাজ্জাদ বরাবরই তিহু প্রেমী খুব। ছোটবেলা থেকে একটা বোনের সাথ তার আর তিহু এ বাড়ির বড় মেয়ে। বছর পাঁচেকের ছোট সাজ্জাদের, তাই বড্ড তিহু অনুরাগী সাজ্জাদ ছোট থেকে। ছোট বোনটা হারিয়ে যাওয়ার প্রতিটা মুহূর্ত তার কাছে কতটা বেদনাদায়ক ছিল একমাত্র সেটা ভালো জানে। বাদ গেল না মাহারিসাদও। দীর্ঘদিন পর পারিবারিক মিলনায়তনের সঙ্গে সঙ্গে এক গভীর বন্ধুত্বেরও পুনর্মিলন ঘটল। চারদিকে আজ এক সাজ রব। তিহুর অপহৃতা হওয়ার সেই অভিশপ্ত রাতের আগে এ বাড়িতে উৎসবের যে প্রদীপ জ্বলে উঠেছিল তা যেন এক ফুৎকারে নিভে গিয়েছিল মাঝপথে। আলমারিতে তোলা ছিল বিয়ের সরঞ্জাম, ডোরায়ের কোণে পড়েছিল নিমন্ত্রণ পত্রের গোছা, আর মনের কোণে জমা ছিল একরাশ বিষাদ। কিন্তু আজ সে বিষাদকে বিদায় জানিয়ে বাড়িটা যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নব উদ্যমে শুরু হচ্ছে বিয়ের তোড়জোড়। তবে এবার আরেকটু নতুন মাত্রা যোগ করেছে এক নতুন আয়োজন। বিয়ের আয়োজন হক ম্যানশন কিংবা খানমহল কোথাও হচ্ছে না, বরং সে আয়োজন হচ্ছে খুলনার বিখ্যাত এক কমিউনিটি সেন্টারে। কাল সকালে দুই পরিবারের লোকই রওনা হবে সেখানে। বিকেলে সে উৎসব মুখর শোরগোল থিতিয়ে এসে এখন এক মায়াবী নিস্তব্ধতায় রূপ নিয়েছে। অন্তরিক্ষের বুকে আজ রূপালী চাঁদের আধিপত্য। নক্ষত্রের মেলা তার চারিপাশে। শহরের ব্যস্ততাও যেন আজ এই বাড়ির আনন্দের কাছে হার মেনে একটু ঝিমিয়ে পড়েছে। ম্যানশনে বিশাল ঝুল বারান্দায় একা দাঁড়িয়েছিল তিহু। ঝিরঝিরে বাতাসে তার চুলগুলো অবাধ্য হয়ে মুখে আশ্রে পড়ছে। দৃষ্টি বাহির আকাশে স্থির, আনমনে ভাবছে কিছু। তৎক্ষণাৎ অনুভূত হলো একজোড়া শক্ত হাত পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। তবে তিহু চমকালো না, কারণ এই স্পর্শের ঘ্রাণ তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। নীল তার চিবুকটা তিহুর কাঁধে রেখে গভীর এক শ্বাস নিল। তিহু দেহের শিহরণ দমিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। নীল ফিসফিস কণ্ঠে বলল, মুবারক ম্যাডাম, অবশেষে আমাদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। বিয়ে নিয়ে আপনার যত অপূর্ণ আশা ছিল সবগুলো এবার পূরণ করবো ইনশাল্লাহ। তিহু এবার চমকে তাকালো নীলের দিকে। সত্যি বলতে বিয়ে নিয়ে অনেক আশা ছিল তার। সবচেয়ে বড় আশা ছিল বউ সাজার, ফটোশুট করার। অন্তত 3 দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান হবে, এটা তার অনেক আগেরকার বাসনা। তবে নীলের হুট করে অমন করে বিয়ে করে নেওয়া, এই সব কিছুই অপূর্ণতায় পর্যবসিত হয়েছিল তার। কিন্তু নীল কি করে জানলো এই কথাগুলো?
নীল মৃদু হেসে গভীর কণ্ঠে বলল, আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আপনাকে আপনার থেকে 1000 গুণ ভালো চিনি আমি। কিন্তু কিভাবে? নীল তার কথা রেশ ধরে আর একটু কাছে আসতেই দরজায় হুড়মুড়িয়ে কারো ঢোকার শব্দ হলো। নীল আর তিহু নিজেদের সামলে নেওয়ার আগে ঝড়ের বেগে রুমে ঢুকলো রাফা, সারা, পিহু। পিহু উত্তেজনায় বলতে বলতে ঢুকছিল। টিহাপু, দেখ কে এসেছে। তোমার সেই কলেজের বান্ধবী ফারিন আসছে, সাথে নিজ। বাকি কথাটুকু পিহুর গলাতেই আটকে গেল। ব্যালকনির হালকা আলো আধারিতে নীল আর তিহুর এই নিবিড় মুহূর্তটা ওদের চোখে পড়তেই সবগুলো থমকে দাঁড়ালো। পরিস্থিতি বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না। রাফা, সারা, পিহু মুহূর্তে লজ্জায় লাল হয়ে একে অপরের দিকে তাকালো। নিহিত ওদের পেছনেই ছিল। রাফা বোকা হেসে তাকালো তার দিকে। এদিকে তিহু লজ্জায় একেবারে সিটিয়ে গেল। নীলের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে করতে বিড় করে বলল, ছাড়ুন, কি কেলেঙ্কারি হলো বলুন তো? ওরা এখন সারা বাড়িতে ঢোল পিটিয়ে বেড়াবে। নীল অবশ্য নির্বিকার। সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং এক চিলতে বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে দরজার দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, তোমরা কি ওখানে রাত পার করার পরিকল্পনা করেছো, নাকি ভেতরে আসার ইচ্ছা আছে? রাফা রানা রুমে ঢুকে সোজা দরজার দিকে দৌড় দিল। তারা বেরিয়ে যেতেই নিহিত বের হবার পূর্ব মুহূর্তে কিছুটা জোর গলায় বলে গেল, না ভাইয়া, আমরা চললাম, তোমরা তোমাদের রোমান্স চালিয়ে যাও। আমরা নিচে গিয়ে আমরা বরং বলছি যে কাপড়টা এখন খুব জরুরি কাজে ব্যস্ত আছে। নীল চোখ পাকিয়ে তাকাতে নীল ছুট্টে পালালো। ওরা হাসতে হাসতে বেরিয়ে যেতেই তিহু নীলের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, সব আপনার জন্য, নির্লজ্জ মানব। বলেই সে বেরিয়ে গেল কক্ষ থেকে। নীল তাকে ধরতে গিয়ে ধরল না, সামান্য হেসে বলল, নির্লজ্জের বাকি নির্লজ্জতা তোরা থাকলো ম্যাডাম, কিছুদিন পরে সুদে আসলে পূরণ করব। ফারিন তিহির বহু পুরাতন বান্ধবী বলা যায়। ছোটবেলায় প্রাথমিক পর্যায়ে একসাথে পড়াশোনা হয়েছিল তাদের। বিদ্যালয়ে পরিবর্তনের কারণস্বরূপ মাধ্যমিকে আলাদা হয়েছিল তারা। তবে কলেজ পর্যায়ে আবার এক হয়েছিল তারা। এখন আবার ভার্সিটি পর্যায়ে আলাদা। বড্ড অদ্ভুত তাদের বন্ধুত্ব। এসব ভেবেই হাসাহাসি করছিল তারা। ছাদে আসন পেতে বসে আছে সবগুলো। আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজের নিচে ছাদ শোভিত কৃত্রিম নক্ষত্ররাজের আলোয় নির্ঝর বসে আছে নীলদের সাইডে। উপস্থিত চৌধুরী আবাসনের সকলে। বলা বাহুল্য, চৌধুরী আবাসনের সাথে হকদের সম্পর্ক বহু পুরাতন। উপস্থিত শিশির, নাহিনান্দ্র, সব মিলিয়ে এ যেন এক চাঁদের হাট। তিহু ফারিন একে একে শিশিরের পরিচয় করিয়ে দিচ্ছে সকলের সঙ্গে। তবে পরিচয় করানোর প্রয়োজন হচ্ছে না তত একটা। ওই যে নাহিয়ানের বউ পরিচয়, তাতেই সকলের কাছে বিখ্যাত হয়ে আছে শিশির। ব্যাপারটা তার জন্য যতটা লজ্জার, বাদবাকি সবার জন্য ঠিক ততটাই উপভাগ্য। গিটারের টুংটাং শব্দে মুখরিত পরিবেশ। সৌজন্য, নিহিত, তাজহির আর রিশাদের সঙ্গে ভাব জমিয়েছে বেশ। নিজবের সম্পর্ক জমেছে পিহু, রাফা, সারাদের সঙ্গে। আলাপচারিতার এক পর্যায়ে সৌজন্য বলল, আলাপ অনেক জমিয়েছি ভাই, এবার একটা গান হয়ে যাক। তার সঙ্গে তাল মিলালো উপস্থিত সকলে। ফারিন এমনিতেই সর্বদা আমোদপ্রবণ। সে এক প্রকার লাফিয়ে বলল, ওয়াই নট, হয়ে যাক একটা গান। আমার টিহু বেবির বিয়ে বলে কথা, কিন্তু একটা শর্ত আছে। প্রত্যেককে তার বউ অথবা গার্লফ্রেন্ড কিংবা মনের মানুষ যাই হোক, তাকে ডেডিকেটেড করে মনের কথা বলতে হবে। সেই সঙ্গে অপর পক্ষকে তার রিপ্লাই দিতে হবে। সবাই রাজি? ওকে, তাহলে হয়ে যাক। নাহিয়ান এক ঝটকায় কেড়ে নিল রাউফিনের হাতে থাকা গিটারখানা। তাকে টিটকেরি কেটে বলল, শুধু গিফট কেন, ছেঁড়ানি পরে বসে থাকলেও তোর জন্য বউ জুটবে না। গিটারটা আমার কাছে দে, আমার বউয়ের উদ্দেশ্যে একটা গান গাই। হারামজাদা, বিয়ে করে নিজেকে খুব বড় হনু বলে মনে করছিস তাই না শালা? তোর যে আমলে বিয়ে হয়েছে, ওই সময় বিয়ে হলে এতদিনে 10 বাচ্চার বাপ হয়ে যেতাম। হাতির ডিম হতে তুমি, তোমার অবধি একটা মেয়ে পটাতে পারলে না, আবার বলছো বাচ্চার বাপ হয়ে। হক কত? নাহিয়ানের বাচ্চা। ওই আসতে বল, আমার এখনো বাচ্চা হয়নি, আর আপাতত ইচ্ছে নেই। আগে বউয়ের সাথে প্রেম করি ভালো মতোই, তারপর ওসবের প্ল্যানিং। তাদের এমন কথোপকথনে মুসকি মুসকি হাসছে সবাই। তবে এবার বিব্রত হলো শিশির। মানে এই লোকটাও না, কখন কি বলতে হয় সেটাও জানে না। নীল পাশ থেকে বলল, শাট আপ স্টুপিডের দল। ওই যে আসছেন আমাদের শার্ট আপ সাহেব। নে বাবা,
বুঝছি, করলাম চুপ। ক্ষণিকের নিস্তব্ধতা, হুট করে গিটারের টুংটাং আওয়াজ তুলে নাহিয়ান শিশিরের পানে চেয়ে গেয়ে উঠল। নাহিয়ানের কণ্ঠে তার দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে শিশির। মানুষটা বরাবরই এমন, সেটা দুই একজনের সম্মুখে হোক কিংবা দুটো গোটা দুনিয়ার সম্মুখে, ভালোবাসার কথা নির্দ্বিধায় স্বীকারের হিম্মত আছে তার। এরকম গেমে মজা পাচ্ছে না তারা, তাই ফারিন আর মাহা মিলে এবার নতুন ফোন দিয়ে এটেছে, রিং ঘূর্ণায়ন। যার দিকে পড়বে তাকেই গাইতে হবে গান। অগত্যা সকলেই মেনে নিয়েছে, তাই চলছে গানের আসর। হঠাৎ রিংয়ের মুখটা দুর্ঘটনাক্রমে ফারিনের দিকেই পড়ল। বেচারি বোকা দৃষ্টিতে চারদিকে তাকালো। সকলে হাসছে তাকা দেখে। মাহা বলল, ফান্দে পড়িয়া বকা কান্দে রে, কেমন লাগছে এখন তো? আর দেরি কেন? স্টার্ট করো বেবি। মানে আমি তো গান গাইতে পারি না। নাটক কম করো সুইটহার্ট, তুমি খুব সুন্দর গান করো, তাই না নির্ঝর স্যার? সকলে তাকালো নির্ঝরের দিকে। বেচারি ফারিন নাক কুচকে মনে মনে বলল, হনুমানটার কাছে শুনছে। সে নির্ঝরকে কোনো উত্তর না দিতে গিয়েই তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ পারি পারি, আর শোনার দরকার নেই, গাচ্ছি। তিহু মাহা একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো। ফারিন নির্ঝরের কলেজের সে কেমিস্ট্রি তাদের সকলের ভালো করে জানা, তাই আজকেও তাদের উস্কে দিতে তিহু ফের বলল, ওহ, শুধু তাই না, তোর সাথে আজকে স্যারও গাইবে। অতঃপর সে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, তাই না স্যার? এতগুলো মানুষের সামনে তাদের বড্ড বিড়ম্বনায় ফেলেছে তিহু। ফারিন তাতে দাঁত চেপে চেয়ে আছে মাহা তিহুর দিকে। তবে তাতে তাদের কি, তারা ঠিকই লুফে নিচ্ছে মজাখানা। মুহূর্ত কিছু অতিবাহিত হলো। হঠাৎ নির্জনতা চিরে শোনা গেল ফারিনের মেয়েলি সুরেলা কণ্ঠস্বর। ভালো লাগে না কেন জানি না, তোমাকে হারালে চোখেরই আড়ালে মনে জাগে দুরাশা। ফারিন ইচ্ছাকৃত এমন গান গেয়েছে যাতে নির্ঝর প্রত্যুত্তর না দিতে পারে। তবে তাদের সকলকে অবাক করে দিয়ে তার গানের কলিটা বাতাসে মেলাতেই নির্ঝর গেয়ে উঠল, মনের মাঝে পাবে খুঁজে, যখনই আমাকে হারাবে দু চোখে, আমি সেই ভালোবাসা। বিস্মিত ফারিন, তবে শর্ত অনুযায়ী তাকে পুনরায় গাইতে হলো পরবর্তী কলিগুলো। তোমায় পেয়ে যায় না বোঝা, কখন ফুরায় এই দিনটা। নির্ঝরও গাইল পরপর, এমন জাদু করেছে মন ভালোবাসার কথাটা। ফারিন নির্ঝরের সুর কল্লোল বায়ুতে তখনও বিদ্যমান। তাদের রসায়নে মুসকি মুসকি হাসছে সবগুলো। তৎক্ষণাৎ আবার ঘোরানো হলো রিংখানা। তবে এবার সেটা ঘুরল নিহিতের দিকে। বেচারা বিস্ফোরিত নয়নে তাকালো সকলের দিকে। অজুহাত দেখিয়ে সেখান থেকে উঠে যেতে নিতে সৌজন্য হাতখানা চেপে ধরল তার। কোথায় যাচ্ছ? গানটা কে গাইবে? আ- 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 আসলে আমার গলা ভেঙে গেছে আজকে। এসব অজুহাত তো কাজ হচ্ছে না স্যার, গানটা গেয়ে যাও। তার এমন দশায় সকলে যখন হাসছে তৎক্ষণাৎ রাফা টিটকিরি কেটে বলল, আরে ছাড়ুন ভাইয়া, গাধা দিয়ে হাল চাষ করা যায়? ওর থেকে বরং আবার রিং ঘোরান। রাফার সূক্ষ্ম অপমানটা বেশ গায়ে লাগলো নিহিতের। ধপাস করে সেখানে বসে সে বলল, তুই কি আমাকে অপমান করতে চাইলি? একদম না, মান থাকলে তো অপমান করবই, তাই না? নিহিতের রাগের আগুনে ঘি ঢাললো কথাগুলো। সে সৌজনের হাত থেকে গিটারখানা এক প্রকার কেড়ে নিয়ে বলল, সবাইকে নিজের মতো মনে করিস? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না, বলছি। আমি না চাইলেও গানের সুর হবে, কিন্তু তোর মতো কাকের গলা দিয়ে কাকা ছাড়া আর কোনো শব্দ বের হবে না। রাফা ভুরু কুচকে রাগে ভঙ্গিমায় কিছু বলার আগেই নিহিত গিটারের টুংটাং শব্দ তুলে গেয়ে উঠল, তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাতাল। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাতাল। হলো বাঞ্জারা বাঞ্জারা, হলো বাঞ্জারা বাঞ্জারা, হলো বাঞ্জারা বাঞ্জারা। নিহিতের কণ্ঠে স্তব্ধ হয়ে বসে আছে রাফা। বেচারি ভীষণ রকম তবদা খেয়েছে। এদিকে বড়গুলো বোধহয় বুঝেছে নিহিতের মনোভাব। নিহিত রাফার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। হঠাৎ তিহু আরেকটু ফোড়ন কেটে পড়ল, তা তা তোমার
আহা আহা, মেবি তোমার পাগল মনের উথাল পাথাল বুঝে গেছে দেবরজি। মুখ চেপে হাসছে সবগুলো। পিহু রাফাকে পাশ থেকে খুঁচিয়ে বলল, সামথিং সামথিং। নাথিং নাথিং। রাত তখন বেশ গভীর। এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র তখনও হংমেশনের ছাদে উচ্ছ্বাসে মগ্ন। এই প্রাণবন্ত তরুণ তরুণীর দলটি যেন আকাশের সেই ছায়াপথেরই এক একটি জীবন্ত স্ফুলিঙ্গ। আগত শীতের আমেজ মেশানো ঝিরঝিরে হাওয়া আর কৃত্রিম আলোকসজ্জার মায়াবী মায়া মিলে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে চারিপাশে। আকাশের ওই রূপালী চাঁদটা ঠিক মাঝ আকাশে এসে স্থির হয়েছে, যেন সেও উৎসুক হয়ে দেখছে এই শর্তের আনন্দলীলা। হঠাৎ রিংটা সশব্দে ঘুরে ঠিক নীলের সামনে এসে থেমে গেল। মুহূর্তে সবার দৃষ্টি গিয়ে স্থির হলো গম্ভীর আর শান্ত স্বভাবের নেতা ওয়াহাজ খান নীলের ওপর। ফারিন চিরকালে একটু সাহসী আর ঠোঁটকাটা। সে এক চিলতে দুষ্টমি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল, নীল ভাইয়া, একটা কথা কিন্তু আমরা সবাই জানি, শুনেছি আপনি নাকি আমাদের এই টিহু বেবিকে না দেখেই ভালোবেসে ফেলেছেন। শুধু ওর অস্তিত্বের টানেই আপনি পাগল ছিলেন। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের কিউরিসিটির শেষ নেই, যে না দেখে কি করে ভালোবাসা যায়। তো আপনার না দেখা ভালোবাসাকে এতদিন পর আপন করে পাচ্ছেন, আপনার মনোভাবটা কি? প্লিজ একটা গানের মাধ্যমে আমাদের জানান। তিহু লাজুক দৃষ্টিতে কটমাট করে তাকালো ফারিনের দিকে। ফারিন তার দিকে চেয়ে অনবরত ভরু নাচিয়ে চলেছে। সবার উৎসুক চাহনি এখন নীলের দিকে। নীল কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর অত্যন্ত ধীর স্থিরভাবে গিটারের তারে আঙুল ছোয়ালো। নীল তিহুর চোখের দিকে স্থির দৃষ্টি রেখে গেয়ে উঠল, नूरे जहां और नूरे मोहब्बत दोनों जुड़े तुझसे पिया, पागल या जोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा, तेरी ही खातिर लो सौ जन्म में, चाहे हो जो भी बला, ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख दूं, ये जीवन क्या अगर मांगे तू। ভাদ্রের শেষ আর আশ্বিনের শুরু। শরতের এই মাহেন্দ্রক্ষণে আকাশ যেন আজ ধোয়া তুলোর মতো সাদা মেঘের ভেলায় সেজেছে। খুলনার ভৈরব নদের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সে বিশাল কমিউনিটি সেন্টারটি আজ যেন কোনো রাজকীয় প্রাসাদের রূপ নিয়েছে। চারদিকে কাশফুলের দোলা আর শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে মামা করছে চারপাশ। আজকের দিনটা যেন অন্য দিনগুলোর চেয়ে একটু বেশি সুন্দর, একটি বেশি মায়াবী। তিহু নীলের পরিণয়ের পূর্ববর্তী হলদিয়া আয়োজন আজ, তবে এই আয়োজনে নেই কোনো কৃত্রিম আধুনিকতার ছোঁয়া। নীল ও তিহুর ইচ্ছাতেই পুরো বিয়ের তোড়জোড় করা হয়েছে 90 দশকের সেই চিরায়ত বাঙালিয়ানা রীতিতে। ঝকঝকে নিয়ন আলোর বদলে ব্যবহার করা হয়েছে সারি সারি টুনি লাইট। কৃত্রিম ফুলের পরিবর্তে সতেজ ফুলের গন্ধ আর সৌন্দর্যে আবৃত অঙ্গন। সেই সময় সেই আভিজাত্য যেন প্রতিটি কোণায় ফুটে উঠেছে। ঘড়ির কাঁটায় সকাল 11টা ছুঁই ছুঁই। হলুদের আয়োজনে মুখরিত কমিউনিটির প্রাঙ্গণ। পুরো প্রাঙ্গণ জুড়ে হলুদের ছোঁয়া। গাঁদা ফুলের মালায় ছেয়ে গেছে চারপাশ, আর মাটির সরাকুলা দিয়ে সাজানো হয়েছে প্রবেশপথ। প্রবীণেরা হলুদ বাড়ছেন আর নবকুড়িগুলো সেগুলো মাখাচ্ছে একে অপরের গণ্ডদেশ বরাবর। দূরে তৈরিকৃত পুষ্পাসনে বসে আছে আয়োজনের প্রধান উপলক্ষ এমপি ওয়াহাজ খান নীলের অর্ধাঙ্গিনী নুরাইন ওয়াহাজ খান। কৃত্রিম সাজসজ্জাহীন তাকে মনে হচ্ছে যেন প্রাচীন কাব্যের মলাট থেকে উঠে আসা কোনো এক মায়াবিনী, যে বর্তমানে আসীন হয়েছে। তার পরনে কোনো জমকালো পোশাক নেই, বরং আছে 90 দশকের সেই চিরচেনা আভিজাত্যে ঘেরা সরু লালপাড়ের একটি বাসন্তী রঙের সুতি শাড়ি। সেই শাড়ি পরার ধরনেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। নিপুণভাবে কুচি ধরা শাড়ির আঁচলটা তার বাম কাঁধে পিন করা, যা তার ছিপছিপে গড়নকে আরও মোহনীয় করে তুলেছে। তিহুর রূপ আজ কোনো প্রসাধন সামগ্রীর ওপর নির্ভর করেনি,
তার কপালে জল করছে ছোট্ট একটি কালো টিপ, আর দু চোখে লেপে দেওয়া হয়েছে ঘন কালো কাজল। কাজলডাঙা সে চোখ দুটিতে আজ রাজ্যের লজ্জার সুখের লুকোচুরি। তার দীর্ঘ কেশরাশি পিঠের উপর খোলা নেই, বরং পরম যত্নে একটি বেনি করা হয়েছে। সেই বেনির ভাঁজে পাচে গেঁথে দেওয়া হয়েছে তাজা শিউলি আর বেলি ফুলের মালা। গলায় নেই কোনো হিরে জহরত, তার বদলে সেথায় শোভা পাচ্ছে গাধার রজনীগন্ধার তৈরি সতেজ ফুলের গয়না। কানেও ফুলের তৈরি বড় বড় ঝুমকোতুল, যা প্রতিটি নড়াচড়ায় তার চিবুক ছুঁয়ে যাচ্ছে। হাতের কবজি ভর্তি রেশমি লাল আর হলুদ রঙের চুড়ি, যাদের টুংটাং শব্দে নিস্তব্ধতাও যেন সুর খুঁজে পাচ্ছে। রোদের এক চিলতে আভা যখন তিউর হলুদ মাখা মুখখানিতে এসে পড়ছে, তখন তাকে ঠিক যেন ভাদ্রের তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মতো স্নিগ্ধ দেখাচ্ছে। আত্মীয়রা এক পলক তাকিয়ে যেন চোখ সরাতে পারছে না। তিহুর প্রতিটি অঙ্গভঙ্গিতে আজ মিশে আছে এক অদ্ভুত সারল্য, যা আজকের এই যান্ত্রিক যুগে খুঁজে পাওয়া ভার। তাই তার থেকে দৃষ্টি ফেরানোটাও দুষ্কর উপস্থিত সকলের পক্ষে। হঠাৎ মাহা, নাহা, ফারিন তাদের এতক্ষণ যাবৎ পরিকল্পিত দুষ্টমিটার সূচনা করল। তাদের সাথে যুক্ত হলো শিশির আর আনায়াও। কাল একটা বিশেষ কারণে আনায়া না আসতে পারলেও আজকে ঠিকই উপস্থিত সে। সবাই মিলে হলুদের বাটি থেকে মুঠোভর্তি হলুদ তুলল, অতপর পরনের শাড়িটা হাতের সাহায্যে সামান্য উঁচিয়ে ছুটে গেল তিহুর কাছাকাছি। প্রত্যেকটা হাতের ছোঁয়ায় হলুদ হয়ে উঠল তিহুর লাবণ্যময়ী মুখশ্রী। তিহুর মুখে হলুদ ছুঁয়েই তার প্রাণসখী মাহা গান ধরল সুরেলা কণ্ঠে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙামন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। পাশ থেকে সবগুলো একযোগে গেয়ে উঠল। বরণ ডালা সাজা উলুদে শাক বাজা কন্যে হবে আজ শিমুন্দিনী, ফুলেরি মালায় কাজলে আলতায় কন্যে আমাদের গৌরবিনী। শিল্পাটায় হলুদ বাটা থামিয়ে প্রবীণরা আর চোখে চাইলেন পুষ্পাসনের দিকে। সবার মুখে এক চিলতে তৃপ্তির হাসি। ঠিক এভাবেই তো 90-এর দশকের বিয়েগুলোতে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যেত। প্রবীণদের সেই অভিজ্ঞ হাতের হলুদ বাটার গতি যেন কিছুটা মটর হয়ে এলো এই আনন্দের জোয়ারে। রাফা, সারা আর পিহু বাড়ির এই চঞ্চল কিশোরী বাহিনী এতক্ষণ শুধু দেখছিল, কিন্তু গানের সুর কানে যেতেই তারা আর স্থির থাকতে পারল না। পিহু গিয়ে মাহার হাত ধরল, যোগ হলো সারা আর রাফাও। তাদের এই প্রাণবন্ত কলকাকলিতে যেন বিয়ের আসরে নতুন প্রাণের সঞ্চার হলো। মাহা, নাহার, ফারিন একে অপরের দিকে চোখ টিপল। আনায়ার শিশিরও তৈরি। তারা 5 জন মিলে একযোগে গিয়ে তিহুর দুহাত ধরল। তিহু কিছুটা হকচকিয়ে গেল। আরে কি করছিস তোরা? ডোন্ট শাই সুইটহার্ট। তারা 4 জন মিলে প্রায় জোর করেই তিহুকে সেই পুষ্পাসন থেকে টেনে নামালো আসরের মাঝখানে। তিহুর রেশমি চুড়ির রিনঝিন শব্দ আর তার পায়ে পড়া আলতা রাঙা আভা যেন মাটির মেঝেকেও রঙিন করে তুলছে। সবাই গোল হয়ে ঘিরে দাঁড়ালো তাকে। মাঝখানে তিহু, ঠিক যেন এক গুচ্ছ রক্তরাঙা গোলাপের মাঝে একটি স্নিগ্ধ শিউলি। মাহার গানের রেশ ধরে এবার তিহুর পালা। তিহু শুরুতে একটু ইতস্তত করলেও চারপাশের এই অকৃত্রিম ভালোবাসা আর নিজের মনের কোণে জমে থাকা নীলকে পাওয়ার সুখানুভূতি তাকে সাহস দিল। সে তার কাজল রাঙা চোখ জোড়ায় এক পলক বন্ধ করে গভীর শ্বাস নিল। পরক্ষণে এসে গাইতে শুরু করলো এক অদ্ভুত মায়াবী সুরে। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি, জাদুর কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজেরই কাছে নিজেই আজ তাই অচেনা যে আমি, যেন বদলে গেছি এক পলকে। হলুদের অনুষ্ঠানে কনের এমন গান হয়তো বড্ড অপরিচিত উপস্থিত লোকজনের সম্মুখে। তারা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে কনের দিকে। সকলে বেশ ভালোই অনুভব করছে, প্রিয় মানুষটার সাথে যদি কেউ পূর্ণতা পায় তাহলে তার আনন্দ ঠিক কতখানি হয়। কমিউনিটি সেন্টারের জন্য অন্য প্রান্তটিও আজ সেজেছে এক ভিন্ন আভিজাত্যে। তিহুর দিকটা যেমন স্নিগ্ধ আর মায়াবী, নীলের দিকটা তেমনি পুরুষদীপ্ত আর উৎসব মেখর। বিশাল হলঘরের মাঝখানে বাঁশ আর শীতল পাটি দিয়ে আভিজাত্যের ছোঁয়ায় তৈরি হয়েছে একটি মাচা, যার পাশ ঘিরে ঝুলছে কাঁচা আম পাতা আর গাঁদা ফুলের ঘনমালা। মাঝখানে রাখা একটি কাঠের কারুকার্য খচিত পিঁড়ি, যেখানে আজকের অনুষ্ঠানের মধ্যমণি ওয়াজ খান নীল আসেন। নীলের পরনে আজ কোনো দামি ডিজাইনার পাঞ্জাবি নেই। সে পরেছে তসরের সিল্কের একটি ঘিয়ে রঙের আদ্যির পাঞ্জাবি।
যার গলায় আর হাতায় সূক্ষ্ম সুতের কাজ। পাঞ্জাবির বোতামগুলো খোলা, যা তার চওড়া কাঁধ আর ব্যক্তিত্বে এক ধরনের শিথিল আভিজাত্য এনে দিয়েছে। তার সুঠাম দেহ আর ফর্সা গায়ের রঙে সেই ঘিয়ে রঙটি যেন এক অন্যরকম দ্যুতি ছড়াচ্ছে। নীল সাধারণত গভীর স্বভাবের হলেও আজ তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। তার বন্ধু আর অনুসারীদের ভিড়ে ঘরটি সরগরম। নীলের ভাইদের দল মিলে তাকে ঘিরে ধরেছে। তাদের পরনেও পাঞ্জাবি, তবে রঙে রয়েছে ভিন্নতা। হঠাৎ করে নীলের ডান হাত ধরে টান দিল রাউফিন। নীল ভুরু কুঁচকে হাসল। কি শুরু করলি তোরা? আমাকে তো শান্তিতে বসতে দিবি? আজকের দিনে আপনার শান্তি নেই ভাইয়া, আজ শুধু হলুদ আর হুল্লোড়। নীলের কপালে আর গালে যখন বয়োজ্যেষ্ঠরা পরম মমতায় হলুদের ছোঁয়া দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই বন্ধুদের দল শুরু করলো তাদের হুল্লোড়। 90 দশকের সেই বিখ্যাত গানগুলো স্পিকারে বাজছে জোর শব্দে। নীলকে জোর করে টেনে দাঁড় করানো হলো। আজ কেউ আর সেই ভয়াল নেতাকে ভয় পাচ্ছে না, কেননা নেতা সাহেবের চোখে মুখে এক অন্যরকম তৃপ্তি। প্রিয় অর্কিডকে আপন করে পাচ্ছে যে। সময়টা গোধূলি লগ্ন, আকাশটা কমলাপ, আসন্ন শীতের এক অন্যরকম আবহাওয়া। ঝিরিঝিরি বাতাসে দেহে তোলে শিহরণ। পুরো কমিউনিটি সেন্টার আবৃত হলুদ আর সবুজ পর্দায়। 90 দশকের ন্যায় হলুদ সন্ধ্যার আয়োজনে সজ্জিত সেটি। সন্ধ্যার টিমটিমে আলোর মাঝেই কমিউনিটি সেন্টারের ঝুল বারান্দা দিয়ে হাতে অজস্র সাজসজ্জার ডালা নিয়ে এগোচ্ছিল মাহা। হলুদ সন্ধ্যা আয়োজন নীল আর তিহুর পরিবার একসঙ্গে করায় দুই পরিবারের লোকজনই এক জায়গাতেই উপস্থিত থাকবে। ঝিরঝিরে বাতাসে বারান্দার লম্বা পর্দাগুলো পতপত করে উঠছে। হঠাৎ একটি বিশাল পর্দার আড়াল থেকে অতর্কিতে কেউ সামনে এসে দাঁড়াতেই মাহা থমকে গেল। হাতের ডালাটা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু শক্ত দুই জোড়া হাত আলতো করে মাহার হাত আর ডালা দুটোকেই সামলে নিল। মাহা চমকে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে রাউফিন তসরের পাঞ্জাবিতে তাকে আজ অন্যরকম এক আভিজাত্যে ঘিরে রেখেছে। মাহা খুব ভোরে শ্বাস নিয়ে রাগান্বিত স্বরে বলল, পাগল নাকি তুমি? এভাবে কেউ ভয় দেখায়? হাত থেকে ডালাটা পড়ে গেলে কি হতো বলো তো? ডালা পড়লে ডালার তোলা যেত মাহা, কিন্তু আমার হার্টবিট যে তোমার জন্য থেমে গিয়েছিল, সেটাকে কে ঠিক করতো? নাটক একদম কম করবে রাউফিন, ছাড়ো আমায়, ভেতরে অনেক কাজ বাকি। আজকের এই শরতের সন্ধ্যায় তোমাকে ঠিক ওই নীলকণ্ঠী অপ্সরার মতো লাগছে। আচ্ছা, বাসন্তীর রংটা কি তোমার জন্যই তৈরি হয়েছিল? মাহার গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। সে চট করে এদিক ওদিক তাকিয়ে রাউফিনের হাত ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে গেল। পরক্ষণেই মলিন হেসে বলল, আমি কিন্তু কালো জনাব, তাই সবসময় প্রশংসা করো না। ডাইজেস্টেশন বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? সব কথা হজম হয় না, কিন্তু কথা বড্ড গায়ে লাগে। তাকে কথা শেষ করতে না দিয়ে তার হাত ধরে নিজের দিকে টান মারল রাউফিন। বক্ষদেশ বরাবর এনে তার গাঢ় লাল রঞ্জকে আবৃত ওষ্ঠা ধরে তর্জনী ঠেকিয়ে সতর্ক সূচক উস শব্দ উচ্চারণ করে বলল, লিসেন টু মি মাই লাভ, রঙের খেলা পৃথিবীর মোহ থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো নির্দিষ্ট বর্ণ হয় না। তামাটে হোক কিংবা শ্রেত শুদ্ধ, হৃদয় যদি কারোর মোলাটে একবার নাম লিখে ফেলে, তবে তার থেকে সুন্দর আর কিছুই হয় না। কিন্তু পৃথিবীতে তো সবাই সৌন্দর্যের পূজারী জনাব। তাই নাকি? হ্যাঁ। সাদা যদি এতই সুন্দর হয়, তাহলে কাফনের কাপড় দেখলে ভয় পাও কেন? আর কালো যদি এতটাই খারাপ হয়, তাহলে চুল সাদা হলে রং করো কেন তাতে? রাউফিনের অকাট্য যুক্তির মুখে মাহা যেন মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল। তার ডাগর চোখের পলক থমকে গেছে রাউফিনের গভীর চোখের মায়ায়। এই একটা প্রশ্ন যেন মাহার মনের সব হীনমন্যতাকে এক লহমায় ধুয়ে মুছে সাফ করে দিল। সে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রাউফিনের দিকে। চারপাশের টুনি লাইটের টিমটিমে আলো রাউফিনের তীক্ষ্ণ নাসিকা আর ফর্সা চিবুকে এক মায়াবী ছায়া ফেলেছে। মাহার মনে হলো এই মানুষটার সামনে দাঁড়ালে নিজের গায়ের রং নয়, বরং নিজের অস্তিত্বকেই খুব দামি মনে হয়। বাতাসের ছাপটায় বারান্দার পর্দাটা একবার তাদের দুজনের মাঝখানে আড়াল তৈরি করলো, আবার পরক্ষণে সরিয়ে দিল। মাহা আলতো করে রাউফিনের হাত থেকে নিচের হাতটা ছড়িয়ে নিল ঠিকই, কিন্তু এবার তার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি। সে ডালার ফুলগুলো একটু ঠিকঠাক করে নিল। রাউফিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু স্বরে বলল, সব উত্তর কি আজকেই দিয়ে শেষ করে ফেলবে?
বাজি হারার জন্যেও তো কিছু বাকি রাখা দরকার জনাব। বলেই মাহা চট করে ঘুরে ভেতরের দিকে হাঁটা দিল, কিন্তু তার দ্রুত পায়ে চলার ভঙ্গিতে আর হাতের চুরির শব্দে রাউফিন স্পষ্ট বুঝতে পারল মেয়েটা ভিতরে ভেতরে কতটা টালমাটাল। রাউফিন বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে মাহার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরতের এই উদাস হাওয়া আর মাহার শাড়ির বাসন্তী রং যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পেছন থেকে কেউ একজন ডাক দিতেই রাউফিন নিজেকে সামলে নিল, মুস্কি হেসে বিড়বিড় করে বলল, রং দিয়ে নয় মাহা, তোমাকে আমি তোমার ওই অভিমানী মন দিয়ে জিতে নেব। সন্ধ্যার পরিবেশটা মায়াবী, যেন কোনো স্বপ্নপুরী। 90 দশকের ন্যায় মোমবাতির নিয়ন আলোয় এ যেন এক মায়াবী কুহক। ভেতরে গুচ্ছে গুচ্ছে তাজা ফুলের সুবাস মমা করছে। দৃষ্টিনন্দন পরিবেশ, সেই সঙ্গে দৃষ্টি কাড়ে উপস্থিত সকলের পোশাক আশাক। সকলেই সেজেছে 90 দশকের সাজে। রমণীদের প্রত্যেকের শাড়ি পরার ধরনে সেই 90 দশকের সিগনেচার স্টাইল, সরু কুচি করা আঁচলটা পিন দিয়ে কাঁধে আঁটোসাঁটো করে আটকানো। আধুনিক স্লিপলেস ব্লাউজের বালাই নেই, সবার পরনে কোনোই পর্যন্ত লম্বা হাতার ব্লাউজ, যার বর্ডারের সামান্য সুতোর কাজ। প্রত্যেকের কেশ বিন্যাসে পরম যত্নে করা হয়েছে বড় গোল খোপা, আর সেই খোপাকে গোল করে ঘিরে রাখা হয়েছে তাজা বেলি ফুলের মালায়। কেউ বাবার কানের পাশে গুজে রেখেছে একটি বড় লাল গোলাপ, আর বাড়ির পুরুষগুলোর পরনে একরঙা পাঞ্জাবি। নবকুড়িগুলো কাঁধে আড়াআড়িভাবে রাখা পাতলা দোপাট্টা। উপস্থিত নীলতিহুর পরিবারের সকলে এসেছে মাহার ইশাদের পরিবারও, সেই সাথে নীলের মামাবাড়ির সকলে। সৌভিক, কুহেলিকা, জুনাইয়া, ফারিসা, ফাহাদ, জুনায়েদ, সামির সকলে। সম্মুখের পুষ্পাসনে বসে আছে নীল ও তিহু। তাদের মাঝে গাদা শিউলির মিশ্রণে তৈরি একটি বিশাল পর্দা দিয়ে বিভাজন করা হয়েছে। তবে সেই পর্দার ফাঁক গলিয়ে নীল বারংবার দেখছে প্রিয়তমাকে নিয়ন আলোয় সকলের অগোচরে। হঠাৎ নিয়ন আলোয় তিহুর সম্মুখে হাজির হলো রাফা, নীরা, নাহা আর নিহিত, ফারিসা, ফাহাদ, সামির, জোনায়েদ। একযোগে তারা গেয়ে উঠল, বধূ সেজে থেকো গো লক্ষ্মী ভাবি, তুমি হলে ভাইয়ার প্রাণের চাবি। তাদের গানে মিটিমিটি হাসছে উপস্থিত সকলে। হঠাৎই মেয়েগুলোকে এক সাইডে সরিয়ে দিয়ে নিহিত, সামির, জুনায়েদ, ফাহাদ তিহুর উদ্দেশ্যে গেয়ে উঠল, গুলু গুলু ভাবি যান, আমরা তোমার দেওরা কালাচান। ওহো গুলু গুলু ভাবি যান, আমরা তোমার দেওরা কালাচান। তোমার না দেখলে ভাবি, তোমার না দেখলে ভাবি, বাঁচে না পরাণ। ও গুলু গুলু ভাবি যান, আমরা তোমার দেওরা কালাচান। এদিকে মেয়েগুলো কোমরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে ছেলেদের এমন কাণ্ডে। মাহা, পিহুর, রাফা সারাকে নিয়ে পাশে সরে এসেছে। যেহেতু তারা সম্পর্কে নীলের সালে, তাই অন্য ছক কষছে। ছেলেগুলো সরে যেতেই তারা নীলকে ঘিরে ধরে গেয়ে উঠল, দুলা ভাই, দুলা ভাই, ও আমার দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, ও আমাদের দুলা ভাই, চলেন না সিনেমা দেখিতে আজই যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। তাদের এমন কাণ্ডে হেসে কুটি কুটি সকলে। সশব্দে হেসে উঠেছে কেউ কেউ। বেচারা নীল পড়েছে বিড়ম্বনায়। তাদের সকলকে সরিয়ে নাসরিন হক কিছুটা রাগী কণ্ঠে বললেন, বাদরগুলো সর, আমাদের সাধের জামাইটাকে কি করে জ্বালাচ্ছে। তারা মুখ ভেঙচি কেটে সরে আসলো। হাসি আড্ডায় অতিবাহিত হতে লাগলো মুহূর্তগুলো। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ওয়ালিদ খান মির্জা সূচনার হাত ধরে টেনে উঠিয়ে গেয়ে উঠলেন, बोलो ना क्यों ये चाँद सितारे लगते हैं यूं मुखरे से तुम्हारे, जो के बदन पे हवाई है महकी, रात भी है कुछ बहकी बहकी। ওয়ালিদ খানের এমন কাণ্ডে ইতিমধ্যে বাকরুদ্ধ সকলে। মির্জা সূচনা বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন, মুখ চেপে হাসছেন প্রবীণরা। এদিকে তাদের এমন কাণ্ডে রাউফিন মাহার পাশ ঘেঁষে সে দাঁড়িয়ে বলল, চলো না লাভ লাইন, আমরাও একটা ডান্স করি। দেখো মামু মামিমা কেমন দারুণ একটা পারফরমেন্স করলো, চলো না আমরাও যাই। তারা করেছেন কারণ তারা ম্যারিড, আমি কি ম্যারিড? এখানে বিয়ের কি সম্পর্ক? বিয়েই সব। আরে আসো তো। বলেই রাউফিন একটানে মাহাকে সকলের সামনে নিয়ে আসলো। মাহা বিস্ফোরিত নয়নে চেয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে যেতেই
রাউফিন তার অন্যার আঁচল টেনে গেয়ে উঠল। अभी तो ये पहली मंजिल है तुम तो अभी से घबरा गए मेरा क्या होगा सोचो तो जरा। সকলে অবাক দৃষ্টিতে চেয়ে আছে মাহা ও রাউফিনের দিকে, বিশেষত মাহার বাবা মা। মাহা সকলের দৃষ্টি এড়িয়ে ফের পূর্বাবস্থানে ফিরে এলো। রাউফিন মিটিমিটি হাসলো। মাহা কটমট দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। এদিকে পর্দার কোনো এক ছিদ্র গলে নীল হাত রাখলো তিহুর হাতে। বিদ্যুৎ স্পষ্টের ন্যায় কেঁপে উঠল তিহু। বিস্মিত দৃষ্টিতে তাকালো পাশে। নীলের ঠোঁটে তৃপ্তির হাসি। আলগোছে সে চেপে ধরল তিহুর কোমল হাতখানা। তিহু হাত ছাড়িয়ে নিতে যেতেই নীল আরও শক্ত করে ধরল হাতখানা। নওশাদ হক আর ওয়ালিদ খানের বন্ধুত্ব সম্পর্ক সবসময় চুলোচুলি মার্কা বলা যায়। ওয়ালিদ খান কিছু করেছেন আর নওশাদ হক সেটা করবেন না, হতেই পারে না। সেজন্য ওয়ালিদ খানের পারফরম্যান্সের পর থেকে প্রস্তুতি নিচ্ছেন নওশাদ খান। তাই মাহা রাউফিন যেতেই তৈয়বা জামানকে নিয়ে তিনি উপস্থিত হলেন সকলের সম্মুখে। সহধর্মিণীকে নিয়ে গেয়ে উঠলেন, देखा एक ख्याब तो ये सिलसिले हुए दूर तक निगाहों में फूल खिले हुए। তবে এবার আর একটু মাধুর্য মেশালেন তৈয়বা জামান। স্বামীর সঙ্গে সঙ্গে তিনিও গাইলেন, ए गिला है आपकी निगाह से फूल भी हो दरमिया तो फसले हुए देखा हो एक। বাবা মাকে দেখছে এমন খুনসুটিতে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো তিহু। পরতে পরতে অনুভব করলো সঠিক মানবকে জীবনে গ্রহণ করার সফলতা। নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার। কাল সকালে পূর্ণতা পাবে এক উন্মাদ প্রেমিকের পোনায়। সকল বাধা বিপত্তি পেরিয়ে পরিণয় লগ্নের অতি কাছে তারা। কমিউনিটি সেন্টারের ছাদটা বিস্তর। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত স্বাভাবিকভাবে হেঁটে যেতে বোধহয় মিনিট 10 লাগবে। বর্তমানে ছাদটির পূর্ব প্রান্তের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে একজোড়া কপতি। পূর্ণিমার উজ্জ্বল আলো সরাসরি এসে পড়ছে তাদের মুখশ্রী বরাবর। দাঁড়িয়ে আছে নীল তিহু। তিহুর হাতে এখনো মেহেদির গাঢ় লালাভা লেগে আছে, যার ওষুধি সুঘ্রাণ এই শীতল বাতাসে এক মায়াবী মাদকতা ছড়িয়ে দিচ্ছে। নীলের পরনে স্লিভলেস শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। তিহু আলতো করে নিচের মেহেদি রঙা হাত দুটো কার্নিশের উপর রাখল। নীল একদৃষ্টে তাকিয়ে আছে তিহুর সেই কাজল রাঙা চোখের দিকে, যেখানে আর চাঁদের আলো চেয়েও বেশি উজ্জ্বলতা। নীলকে ছুটে এগিয়ে এসে তিহুর খুব কাছে দাঁড়ালো। তার গলার স্বর আজ বড্ড শান্ত, বড্ড ভারী। জানো নূর, তিহু প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। নীল বলতে আরম্ভ করলো, আমাদের বিয়ের সব আয়োজন 90 দশকের মতো কেন জানো? তিহু তখনও জিজ্ঞাসু দৃষ্টি মেলে। নীল পুনর্বার বলল, কেননা 90 দশকে ভালোবাসা মানে ছিল অপেক্ষা। সেই সময় প্রেম আজকের মতো মুঠোফোনের স্ক্রিনে বন্দি ছিল না, বরং ছিল চিঠির ভাঁজে জমানো এক বোকাকুলতা। একটা মানুষকে পাওয়ার জন্য তখন বছরের পর বছর সবুর করতে হতো, ঠিক যেমনটা আমি করেছি তোমার জন্য। সব শুনে আনমনে তিহু হুট করে বলল, আপনি আমাকে কতটা ভালোবেসেছেন, আমি তো কখনোই তাতে আপনার সমান হতে পারবো না। নীল আলগোছে হাত রাখলো তিহুর হাতে। চাঁদের আলোয় মেহেদি রঙা সে হাতখানা নিজের হাতে নিয়ে তালু বরাবর চেয়ে বলল, এই যে বহু আকাঙ্ক্ষিত হাতে আমার নামটা জল জল করছে, এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না ম্যাডাম। তিহু মুগ্ধ হাসল। মানুষটাকে সে যত দেখে তত অবাক হয়। উপলব্ধি করে পুরুষের ভালোবাসা আসলেও মারাত্মক সুন্দর। তবে নারী তোমার ভাগ্যে থাকতে হবে তা। অতিবাহিত হয়েছে বেশ অনেকক্ষণ। তিহুর এবার যাওয়ার পালা। বলে চলে এক প্রকার লুকিয়ে লুকিয়ে দেখা করছে তারা। কেননা প্রবীণদের থেকে করা নির্দেশ আছে, বিয়ের আগে কোনো মতে বরকনে দেখা করা যাবে না। তবুও শুধু নীলের জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে তিহু পাশে ঘুমানো মা আর কাকিমণিকে ফাঁকি দিয়ে এসেছে। তিহু ভাবল ব্যাপারটা বলবে নীলকে, যদিও সে ভালো করে জানে নীল রাজি হবে না। বলবে আরও কিছুক্ষণ থাকতে, কিন্তু সেটা আর সম্ভব নয়। কেউ তাদের কিছু বলবে না এটা নিশ্চিত, কিন্তু শুধু শুধু লজ্জা পেতে হবে তিহুকে। তাই সে নীলকে বলতে যাচ্ছিল প্রস্থানের কথা, কিন্তু তার আগেই হঠাৎ নীরবতার বুক ছিঁড়ে তার কর্ণগোচর হলো দূর হতে ভেসে আসা কারো ফিসফিসানির আওয়াজ। তিহু চট করে ব্যস্ত হাতে নীলের মুখ আঁকড়ে ধরে সতর্ক কণ্ঠে বলল, কিছু শুনতে পাচ্ছেন? কি শুনবো? মনে হচ্ছে কেউ খুব ফিসফিসে কথা বলছে, ভালো করে শুনুন।
তেও সন্ধিয়ান দৃষ্টিতে ছাদের অপর প্রান্তে যাওয়ার প্রস্তুতি নিতে নীল হাত আঁকড়ে ধরল তার। তেও চোখ কুচকে তাকাতেই নীল বলল, ওখানে মাহার রাউফিন যেও না। তেও বিস্মিত দৃষ্টিতে তাকালো নীলের মুখে মাহা রাউফিনের নাম একত্রে শুনতেই। নীল বলল, আচ্ছা যাও, রুমে যাও, আন্টিরা খুঁজবে। তেও ভালো করে বুঝলো নীল কথা ঘোরানোর চেষ্টা করছে, তবে সেও নাছোড়বান্দা। মিস্টার পলিটিশিয়ান, ইয়েস অর্কিড।